হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের ব্যাচের আজকের ক্লাসের মেইন টপিকটা আমাদের ছিল সেটা হচ্ছে কি প্রতিরক্ষা, তাই না? প্রতিরক্ষা, এই প্রতিরক্ষা চ্যাপ্টারটা বইয়ে একটু এলোমেলোভাবে সাজানো আছে। আমরা এই প্রতিরক্ষা টপিকটা একটু ইজিলি কিভাবে সাজিয়ে গুছিয়ে পড়া যায় সেটা ট্রাই করব এই লেকচার। ওকে, দেখো প্রতিরক্ষা, প্রতি শব্দের অর্থ এখানে কি বোঝাচ্ছে মেইনলি? প্রতি শব্দ এখানে বোঝাচ্ছে হচ্ছে বিরুদ্ধে, রক্ষা করবে। কিসের বিরুদ্ধে আমাকে রক্ষা করবে? কোনো জীবাণুর বিরুদ্ধে আমাকে রক্ষা করবে। এটা মনে করলাম তোমার একটা বডি। ওকে, এটা তোমার বডি। তোমার বডিতে যদি কোনো একটা জীবাণু প্রবেশ করতে চাই, এই জীবাণুর বিরুদ্ধে তোমার বডি একটা প্রতিরক্ষা সৃষ্টি করবে, একটা ইমিউনিটি তৈরি করবে, একটা ব্যবস্থা আছে তোমার বডির ভিতরেই। এই বডির ভিতরের ব্যবস্থাটা জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, এটাকেই আমরা বলছি প্রতিরক্ষা। ওকে, এই প্রতিরক্ষাটা মেইনলি করে কারা? এই প্রতিরক্ষাটা মেইনলি করে হচ্ছে কিছু কোষ এই প্রতিরক্ষায় ভূমিকা রাখবে, কিছু গ্রন্থি এই প্রতিরক্ষায় ভূমিকা রাখবে, কিছু কোষ আমার ভূমিকা রাখবে, কিছু গ্রন্থি ভূমিকা রাখবে। এগুলাই মেইনলি যুক্ত হয়ে আমার তৈরি করবে কি বলতো? তৈরি করবো হচ্ছে প্রতিরক্ষা স্তর। কি তৈরি করবে? প্রতিরক্ষা স্তর। তাহলে হচ্ছে আমরা এখন দেখবো প্রথমে কোষের কি কি ভূমিকা আছে এটা দেখবো, এরপরে গ্রন্থির কি কি ভূমিকা আছে এটা দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে প্রতিরক্ষা স্তরগুলা কি কি। তিনটা প্রতিরক্ষা স্তর আছে, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। প্রত্যেকটা স্তর সম্পর্কে আমরা জানবো। ফার্স্টের দিকে আমরা কোষের ভূমিকা সম্পর্কে জানবো। ওকে, চলো আমরা কোষের ভূমিকা সম্পর্কে জানি। ওকে, তাহলে আমরা টাইটেল দিই যে কোষের ভূমিকা। কোষের ভূমিকা। ওকে, টাইটেল দিই আমরা যে কোষের ভূমিকা। কোষের ভূমিকা। ওকে, কোষের ভূমিকার মধ্যে ফার্স্টের দিকে আমরা এখন মেইনলি আগে আরেকটা জিনিস বলি। মনে করো যে তোমার ব্লাড সেলে কোথাও একটা তুমি হচ্ছে র্যাপচার হয়ে গেছে, মানে কোথাও হচ্ছে কেটে গেছো। এখন এই জায়গায় হচ্ছে তোমার ব্লাড সেলের অনেকগুলো রক্তকণিকা আছে, যারা হচ্ছে তোমার কি করে, বিভিন্ন এই জায়গায় জীবাণু যারা আসবে তাদেরকে ধ্বংস করবে, কিংবা এই জায়গায় হচ্ছে তোমার ওরা রক্ত চঞ্চন করবে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আছে হচ্ছে যখন তোমার শরীরে জীবাণু প্রবেশ করে, তখন তোমার শরীরের ভিতরে ফ্যাগোসাইটোসিস বলে একটা প্রক্রিয়া আছে, যেটা করা হচ্ছে ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে জীবাণুকে ভক্ষণ করে। তো তোমরা অলরেডি রক্ত চ্যাপ্টারে হয়তো একটু শুনে এসেছো, এখন কিভাবে হয় সেটা হচ্ছে আমরা এখন দেখবো। ওকে, ওকে, তাহলে হচ্ছে কোষের ভূমিকা। প্রথমেই আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। কি বলবো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসে তোমার ভূমিকা রাখবে হচ্ছে আমাদের নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইট। এটা তোমরা জানো, রক্ত দিয়ে তোমরা হালকা পাতলা এটা দেখে এসেছো। তাহলে হচ্ছে একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে মনোসাইট। ওকে, এখন নিউট্রোফিল হচ্ছে তোমার কাজ করে কোথায়? নিউট্রোফিল কাজ করে হচ্ছে রক্তে, আর তোমার মনোসাইটটা কাজ করে কোথায়? টিস্যুতে। তাহলে বলি, একটু লিখে দেই, নিউট্রোফিল কাজ করে কোথায়? রক্তে কাজ করে। ওকে, আর মনোসাইট কাজ করবে কোথায়? মনোসাইট কাজ করবে টিস্যুতে। তবে কাজ করার আগে মনোসাইটকে সক্রিয় হতে হয়। এটা সক্রিয় হয়ে ম্যাক্রোফেজ গঠন করে। ম্যাক্রোফেজ গঠন করে। ম্যাক্রোফেজ গঠন করার পর এটা কাজ করে টিস্যুতে। এটা কাজ করে টিস্যুতে। ওকে, এখন কথা হচ্ছে এই যে নিউট্রোফিলের কথা বললাম, এই নিউট্রোফিল হচ্ছে তোমার এই নিউট্রোফিল হচ্ছে তোমার এই নিউট্রোফিল হচ্ছে তোমার ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারে। কতটা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে? এটা হচ্ছে তোমার 3 থেকে 20টা। কয়টা? 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারে। কয়টা? 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারে। ওকে, আর হচ্ছে ম্যাক্রোফেজের কথা বললাম। ম্যাক্রোফেজ তাহলে কয়টা পারবে? ম্যাক্রোফেজ হচ্ছে তোমার 100টা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। 100টা ব্যাকটেরিয়া।
ওকে, এখন কথা হলো যে এই ম্যাক্রোফেজ তোমার শরীরের, তোমার বডিতে এক এক জায়গায় যখন থাকবে তখন এটার আলাদা আলাদা নাম হয়ে যায়। মানে মস্তিষ্কে থাকলে এটার আলাদা নাম, যকৃতে থাকলে এটার আলাদা নাম, কিংবা হচ্ছে তোমার ফুসফুসে থাকলে আলাদা নাম। এখন এই যে আলাদা নাম, এই জিনিসটা আমাদের জানা লাগবে। এই জিনিসটা আমরা একটু দেখি। তাহলে দেখো, মস্তিষ্কে যদি থাকে এটার আলাদা নাম কি আছে? মস্তিষ্কে এই ম্যাক্রোফেজকে আমরা বলি মাইক্রোগ্লিয়া। কি বলবো? বলো, মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া। গ্লিয়া শব্দের অর্থ হচ্ছে তোমার আটা, মানে যেটা হচ্ছে লাগাই দেয়, জোড়া লাগাবে, এই গ্লিয়া জোড়া লাগাবে, ঠিক আছে? তার মাইক্রোগ্লিয়া কোথায়? দুটো নিউরনের মাঝখানে। এটা আমরা সমন্বয় চ্যাপ্টার আর একটু জানতে পারবো যে তাহলে মস্তিষ্কে এই ম্যাক্রোফেজকে আমরা কি বলি? মাইক্রোগ্লিয়া। ওকে, যকৃতকে কি বলি? এটা আমরা আগে থেকে জানি, যকৃতকে বলবো কাপ্পার কোষ। কি বলবো? কাপ্পার কোষ। কাপ্পার কোষ। ওকে, এরপরে দেখো আমরা ফুসফুসে যাব। ফুসফুসে, ফুসফুসেরটাও আমরা জানি। ফুসফুসে একে বলা হয় অ্যালভিউলার ম্যাক্রোফেজ। কি বলবো? অ্যালভিউলার ম্যাক্রোফেজ। অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ওকে, এরপরে দেখো আমরা অস্থি থেকে কি বলবো? অস্থি থেকে কি বলবো? অস্টিওক্লাস্ট। এটাও আমরা জানি। অস্টিও শব্দের অর্থ কি? অস্টিও শব্দের অর্থ হচ্ছে বোনস। অস্টিওক্লাস্ট। ওকে, তোমাদের হয়তো অনেকের একটু মানে কনফিউশন আসতে পারে যে ক্লাস্ট হবে নাকি ব্লাস্ট হবে নাকি সাইট হবে। দেখো যে স্বর অ হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর, ক হচ্ছে সরি স্বর হচ্ছে স্বরবর্ণের প্রথম অক্ষর, আর ক হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর। তাহলে আমরা মনে রাখবো অস্তিতে কোনটা? অস্টিওক্লাস্ট। ওকে, এরপরে দেখো যদি আমার বৃক্কে থাকে, বৃক্ক মানে কিডনি, তাই না? কিডনিতে যদি থাকে তখন আমরা তাকে বলি মেসেঞ্জিয়াল কোষ। কি বলবো? মেসেঞ্জিয়াল কোষ। মেসেঞ্জিয়াল, মেসেঞ্জিয়াল কোষ। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা ত্বকের মধ্যে দেখি, ত্বক ইম্পর্টেন্ট। ত্বকে যদি দেখি, ত্বকে যদি দেখি তখন আমরা তাকে কি বলবো? ত্বকে যদি দেখি তখন তাকে বলবো আমরা ল্যাঙ্গারহ্যান্স কোষ। কি বলবো? ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স কোষ। ত্বকের মধ্যে আমরা একে বলবো ল্যাঙ্গারহ্যান্স কোষ। ওকে, যুজক টিস্যুতে এটা কি থাকবে? যুজক টিস্যু, এটা খুবই ইজি। যুজক টিস্যুটি কি থাকবে? দেখো, টিস্যু মানে আমরা জানি হিস্টোলজি, তার মানে টিস্যুবিদ্যা মানে হিস্টোলজি জানি। যুজক টিস্যু যখন থাকবে তখন আমরা কি বলবো? হিস্টিওসাইট। কি বলবো? হিস্টিওসাইট। হিস্টিওসাইট। ওকে, আচ্ছা, এরপরে দেখো যখন আমার অস্থিতে এই দেখো অস্থিতে থাকলে আমার কি ছিল? অস্টিওক্লাস্ট ছিল, তাই না? আচ্ছা, যদি এটা অস্থি মজ্জাতে থাকে, অস্থি মজ্জাতে থাকে, অস্থি এবং অস্থি মজ্জা কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ? অস্থির ভিতরের যে মজ্জা থাকে এটাকেই বলতো অস্থি মজ্জা, ঠিক আছে? অথবা প্লীহা বা লসিকা গ্রন্থি, বা লসিকা গ্রন্থি, এদের মধ্যে যখন এটা থাকবে তখন আমরা তাকে বলি রেটিকুলার সেল। কি বলবো? রেটিকুলার সেল। রেটিকল শব্দের অর্থ হচ্ছে জাল, তার মানে আমরা এটাকে আরেক নাম বলতে পারবো জালক কোষ। ওকে, এতটুকু আমরা পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এরপরে 2 নাম্বার আমরা দেখবো তাহলে ফেগোসাইটোসিস নিয়ে আমরা কথা বলছিলাম। ফেগোসাইটোসিসের মধ্যে একটা আমরা পাইছিলাম যে একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। নিউট্রোফিল কাজ করবে কোথায়? বলো, নিউট্রোফিল কাজ করবে হচ্ছে রক্তে, আর মনোসাইট কাজ করবে, মনোসাইট কোথায় কাজ করবে? টিস্যুতে। আর আমরা বলছিলাম যে নিউট্রোফিল 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে বক্ষণ করবে, আর ম্যাক্রোফেজ 100টা ব্যাকটেরিয়াকে বক্ষণ করবে। ওকে, আর ম্যাক্রোফেজের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এটা আমরা দেখেছিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা 2 নাম্বারে চলে যাব। 2 নাম্বারে আমার কাজ করবে কারা? আমরা তো ওই যে রক্তকণিকাগুলো নিয়ে পড়ছি মেইনলি, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমাদের কি কি চলে গেছে? এখন আমাদের নিউট্রোফিল এবং মনোসাইট শেষ। এখন আমাদের কাহিনী আসবে বেসোফিলের। ওকে, তাহলে আমরা একটু বেসোফিল নিয়ে পড়বো। ওকে, বেসোফিল দেখো আমরা জানি, আমি এটা মনে রাখতাম কি বেসোফিলে বি আছে। এরপরে হচ্ছে আমরা মানে বি এর পরে আমার মাথায় ইজিলি চলে আসতো এইচ, বিএইচ।
এটা কেন আসতো, কারণ হচ্ছে আমি রাজীব ভাইয়ের কাছে যখন প্রথম, ওনার প্ল্যাটফর্মের নাম ছিল বায়োলজি হ্যাটার্স, ওখান থেকে বায়োলজিতে বি, এস থেকে হ্যাটার্স, ওই দিক থেকে চলে আসতো আর কি। তো যাই হোক, তো ব্যাসোফিল, তাহলে এস দিয়েই মেইনলি হচ্ছে বেসোফিল সবগুলো করণ করবে। একটা হচ্ছে হেপারিন, তো হচ্ছে হেপারিন, একটা হচ্ছে হেপারিন, আরেকটা কি হবে বলো, আরেকটা হচ্ছে হিস্টামিন। একটা হচ্ছে হেপারিন, আরেকটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে হেপারিন আসলে কি করে। হেপারিন আসলে কি করে? হেপারিন আসলে আমাদের যে রক্ত জমাট বাঁধে, সে রক্ত জমাটকে রোধ করে, রক্ত জমাট বাঁধতে রোধ করে, রক্ত জমাট বাঁধাতে কি করে, রোধ করে। বোঝা গেছে? ওকে। আর হিস্টামিন কি করে? হিস্টামিন কি করে? আমার প্রদাহের সৃষ্টি করে, প্রদাহের সৃষ্টি। এটা আশা করছি আমি তুমি রক্ত চ্যাপ্টারে একটু হলেও শুনে এসেছো। ওকে, আচ্ছা। এরপরে তাহলে আমাদের বেসোফিলের কথা শেষ। এরপরে আমাদের কি আসবে? বেসোফিলের পরে কে আসবে তাইলে? এরপরে বেসোফিলের পরে আসবে আমাদের ইউসিনোফিল। ইউসিনোফিল, ইউসিনোফিল, ইউসিনোফিল। তাহলে দেখো, ইউসিনোফিল প্রথমে শুরু হয় কি দ্বারা? ই দ্বারা। ইতে আমরা মনে রাখবো, ইতে অ্যালার্জি। তাহলে ইউসিনোফিল কি করবে? অ্যালার্জি সৃষ্টি করবে, অ্যালার্জি সৃষ্টি করবে। আর অ্যালার্জির সাথে তুমি খুবই সম্পর্ক সব সময় দেখতে হবে, অ্যালার্জির সাথে সব সময় একটা কথা লেগে থাকে, সেটা হচ্ছে কৃমির লার্ভা, কৃমি রিলেটেড কিছু একটা লেগে থাকে। এই জন্য বলবা যে ইওসিনোফিল তাহলে কি করবে? অ্যালার্জি সৃষ্টি করবে এবং কৃমি লার্ভাকে ধ্বংস করবে। আচ্ছা, এটাই মেইনলি হচ্ছে এটার কাজ, মানে হচ্ছে বহুকোষী, কি করবে এটা? বহুকোষী জীবাণুকে ধ্বংস করবে, বহুকোষী জীবাণুকে ধ্বংস করবে। ওকে, আমরা এতটুকু বুঝলাম। ওকে, এরপর আমাদের পড়া লাগবে যে এনকে সেল। কি বলবো আমরা এরপরে? এনকে সেল। চলো, এনকে সেল, এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল কিলার সেল। কি বললাম? ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা মারণ কোষ। ঠিক আছে, ন্যাচারাল কিলার সেল বা মারণ কোষ, ন্যাচারাল কিলার সেল বা মারণ কোষ। বোঝা গেছে? ওকে, এখন দেখো, ন্যাচারাল কিলার সেল এটা সম্পর্কে আমার কি জানা লাগবে আসলে? এই ন্যাচারাল কিলার সেল থেকে কি কি করিত হয় এই জিনিসটা জানা লাগবে। আমরা এটা অবশ্য দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আবার করবো, তাও এখানে একবার বলে যাই। ন্যাচারাল কিলার থেকে মেইনলি হচ্ছে তোমার, আমার মেইনলি হচ্ছে করিত হয় হচ্ছে, লিখে দিই একটু, সাইটোটক্সিন, সাইটোটক্সিন। এরপর হচ্ছে আমার করিত হয় হচ্ছে পারফোরিন, পারফোরিন, সাইটোটক্সিন, পারফোরিন। এরপর তৈরি হচ্ছে গ্রানাইজাম, গ্রানাইজাইম। ঠিক আছে, এটা আমরা মনে রাখতাম যে কিভাবে, এটা মনে রাখতাম যে সিজিপিএ তো সবাই শোনে, তাই না? এটা আমরা মনে রাখতাম এইভাবেই, সিজিপিএ দিয়ে। সি দিয়ে হচ্ছে সাইটোকাইনিন, এরপর হচ্ছে জি দিয়ে হচ্ছে গ্রানাইজাম, ফি দিয়ে হচ্ছে পারফোরিন। ঠিক আছে, এই এনকে সেলের কাজ কি? এটাতে ইম্পর্টেন্ট হচ্ছে এনকে সেলের কাজ কি। এনকে সেলের কাজ হচ্ছে আমার টিউমার সেল, দেখো টিউমার, টিউমার সেলকে যখন, টিউমার যখন হচ্ছে ইন্টারফেরন যখন টিউমারকে উদ্দীপ্ত করে, এটা পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি করে, টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি করে, এটা তো আমরা জানি। এই যে ক্যান্সার, ক্যান্সার ধ্বংস করে কোনটা? ন্যাচারাল কিলার্স। ওকে, আচ্ছা। এরপরে আমাদের জানা লাগবে সেটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। কি লাগবে? লিম্ফোসাইট। চলো লিম্ফোসাইট নিয়ে, লিম্ফোসাইট নিয়ে হালকা পড়াশোনা আছে। আচ্ছা, এরপর লাগবে হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। দেখো, লিম্ফোসাইট হচ্ছে তোমার দুই প্রকার। লিম্ফোসাইট কয় প্রকার? দুই প্রকার। ওকে, আচ্ছা লিখি আমরা। লিম্ফোসাইট হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, আচ্ছা। এখন বি লিম্ফোসাইটের কাজ কি? বি লিম্ফোসাইটের কাজের আগে ইম্পর্টেন্ট হচ্ছে বি লিম্ফোসাইটটা আকারে বড় হয়। কি বললাম? বি লিম্ফোসাইট আকারে বড় হয়ে, আকারে বড় হয়ে এটা তৈরি করা হচ্ছে প্লাজমা সেল। কি বললাম? এটা আকারে তৈরি হয়ে তৈরি করে প্লাজমা সেল। এই প্লাজমা সেল পরবর্তীতে তৈরি করা হচ্ছে অ্যান্টিবডি। কি তৈরি করবে?
অ্যান্টিবডি। এখন তুমি অ্যান্টিবডি তৈরি করে, এখন তোমাদের হচ্ছে একটা কনফিউশন চলে আসে যে অ্যান্টিবডি তৈরি করবে নাকি অ্যান্টিজেন তৈরি করবে। দেখো বি লিম্ফোসাইডে বি আছে, অ্যান্টিবডিতে বি আছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, যদি তুমি বি কে, যদি তুমি একটু দেখো, যদি তুমি দেখো বি কে যদি একটু তুমি উল্টিয়ে দাও, তাহলে এটা হচ্ছে মানে যদি হচ্ছে তুমি একটু সোজা করো, তাহলে হচ্ছে এটা ফি এর মতো হয়, তাই না? দেখো অ্যান্টিবডি তৈরি করে তাহলে হচ্ছে প্লাজমা সেল, প্লাজমাটা হচ্ছে ফি। দেখো বোঝা গেছে? ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু মুছি, একটু মুছলাম। ওকে, এবার আমরা টি লিম্ফোসাইট নিয়ে পড়ব, ঠিক আছে? বি লিম্ফোসাইটে আমার এতটুকু জানা লাগবে, এতটুকু জানলে হবে বলছি না, আর কিছু জানা লাগবে। দেখো আচ্ছা, অ্যান্টিবডি সম্পর্কে আর কি জানা লাগবে? দেখো অ্যান্টিবডি হচ্ছে ওয়াই আকৃতি। কি ওয়াই আকৃতি? এটা আমরা একটু পরেই দেখবো অবশ্য, তাও বলে রাখতেছি যে অ্যান্টিবডিটা হচ্ছে বি, কি কি আকৃতি? ওয়াই আকৃতি। ওকে, এই অ্যান্টিবডি তৈরি করলো, অ্যান্টিবডি কেন তৈরি করছে বলো তো? যখন আমার শরীরে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করবে তখনই তো আমার অ্যান্টিবডিকে লাগবে। অ্যান্টিজেন বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? বিভিন্ন জীবাণুকে বোঝাচ্ছি, যেটা হচ্ছে বাইরে থেকে আসবে। দেহের যেটা ফরেন বডি, ওইটাকে আমরা মেনলি এখানে আইডেন্টিফাই করছি কি হিসেবে? অ্যান্টিজেন হিসেবে। এই অ্যান্টিজেন এর বিরুদ্ধে যেটা তৈরি হবে সেটাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টি বডি শব্দ হচ্ছে কোনো একটা দেহ, অ্যান্টি মানে হচ্ছে এখানে অ্যান্টিজেনকে বোঝাচ্ছে। তার মানে অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো একটা বডি সৃষ্টি হলে তাকে বলবো আমরা অ্যান্টিবডি। বোঝা গেছে? ওকে, এই অ্যান্টিজেন, তাহলে এই অ্যান্টিবডি কি করে একটু লিখে দিই, অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। ওকে, তার মানে এই যে তোমার বি লিম্ফোসাইট, আমি এই বি লিম্ফোসাইটকে কি বলতে পারবো বলো? বি লিম্ফোসাইটকে আমি বলতে পারবো অ্যান্টিজেন নির্ভর সাড়া প্রদান করে, তাই না? অ্যান্টিজেন আসলেই কেবল এটা কাজ করবে, অ্যান্টিজেন নির্ভর সাড়া। কারণ অ্যান্টিজেন না আসলে এই অ্যান্টিবডি তৈরি করবে না, তৈরি করবে না। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যান্টিজেন নির্ভর সাড়া প্রদান করে কে? বি লিম্ফোসাইট, মনে রাখবে। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা হচ্ছে বি লিম্ফোসাইট নিয়ে আমাদের কথাবার্তা শেষ। ওকে, এখন আমরা কথা বলবো টি লিম্ফোসাইট নিয়ে। এখন আমরা কথা বলবো কি নিয়ে বলো? টি লিম্ফোসাইট। এখন দেখো টি লিম্ফোসাইট, আচ্ছা এই জায়গায় তো জায়গা নেই, আমরা এই জায়গায় শুরু করি আরেক। ওকে, টি লিম্ফোসাইট নিয়ে কথা বলবো। ওকে, টি লিম্ফোসাইট। দেখো টি লিম্ফোসাইট হচ্ছে চার প্রকার। কি বললাম? টি লিম্ফোসাইট হচ্ছে চার ধরনের হতে পারে। এটা হচ্ছে হেলফার টি লিম্ফোসাইট, হেলফার টি সেল। এরপর হতে পারে হচ্ছে কিলার টি সেল, কিলার টি সেল। এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে সাইটোটক্সিন টি সেল। কি বললাম? সাইটোটক্সিন টি সেল, সাইটোটক্সিন টি সেল। এরপর হচ্ছে সাপ্রেসর, সাপ্রেসর টি সেল, সাপ্রেসর, সাপ্রেসর টি সেল। এরপর হচ্ছে আমাদের মেমোরি সেল বা স্মৃতিকোষ, মেমোরি টি সেল বা স্মৃতিকোষ। লিখি একটু, মেমোরি টি সেল, মেমোরি টি সেল। ওকে, মেমোরি টি সেল বা স্মৃতিকোষ। ওকে, কার কাজ কি আসলে? চলো, এ হেল্পার টি সেল মেইনলি হচ্ছে অ্যান্টিজেন ধ্বংসকারী, অ্যান্টিজেন ধ্বংসকারী কি করবে? প্রোটিনকরণ করবে। কি করবে? অ্যান্টিজেন ধ্বংসকারী প্রোটিনকরণ করবে, অ্যান্টিজেন ধ্বংসকারী প্রোটিনকে কি করবে? করণ করবে। আচ্ছা, অ্যান্টিজেন ধ্বংসকারী প্রোটিনকে করণ করবে। আচ্ছা, করণ করবে, করণ করে তার মানে কি করণ করবে মেইনলি? এটা হচ্ছে তোমার এই অ্যান্টিজেন লিম্ফোকাইন ম্যাক্রোফেজকে কি করবে? ধ্বংস করবে। আচ্ছা বুঝলাম। এখন কথা হচ্ছে এই যে কিলার টি সেল আছে, এই কিলার টি সেল কি করবে? এই কিলার টি সেল হচ্ছে তোমার করণ করে পারফোরিন নামের পদার্থ। কি? পারফোরিন নামের রাসায়নিক পদার্থ, পারফোরিন, ফারফোরিন নামের রাসায়নিক পদার্থ। এরা ফারফোরিন নামের রাসায়নিক পদার্থ, দেখো এটা ধ্বংস করবে কাকে? সাইটো মানে হচ্ছে কোষ, টক্সিন মানে হচ্ছে বিষাক্ত জাতীয়। এটা ধ্বংস করবে কাকে? এই ফারফোরিনটা মেইনলি হচ্ছে ধ্বংস হেল্প করবে। এই যে ক্যান্সার সেল আছে আমাদের, যে কোনো ক্যান্সার সেল তৈরি হইলে ওইটাকে ধ্বংস করতে সাহায্য করবে, কিংবা টিউমার সেল,
ক্যান্সার সেল বা টিউমার সেল বা ভাইরাস এগুলোর বিরুদ্ধে কাজ করবে কে? এই ফারফুরিন। ফারফুরিন মেনলি কাজ করবে। আচ্ছা, এই যে সাপ্রেসর টি সেল মেনলি কি করবে? সাপ্রেসর টি সেল মানে সাপ্রেস করে রাখা, যে রেগুলেট করে রাখা, তাই না? তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? নিয়ন্ত্রণ করে রাখে। তার মানে এটাকে আমরা বলতে পারবো রেগুলেটরি সেল। কি বলতে পারবো? রেগুলেটর সেল বলতে পারবো রেগুলেটর সেল বলতে পারবো, তাই না? আচ্ছা, তার মানে রেগুলেটর সেল মেইনলি কি করবে তাহলে? এটা হচ্ছে তোমার উপকারী যেগুলো কোষ আছে, এগুলোকে আমরা কি যাতে না মরে, উপকারী সব কোষ তো মারতে পারবো না, কিছু উপকারী কোষ আছে, এই উপকারী কোষগুলো রেখে দিতে হবে। তাহলে হচ্ছে উপকারী কোষ যাতে না মরে, উপকারী কোষ যেন না মরে, সেটা এনশিওর করবে কে? আমাদের সাপ্রেসর টি সেল। ওকে, বোঝা গেছে? আচ্ছা, মেমোরি টি সেল মেনলি কি করবে? এটা হচ্ছে স্মৃতি কোষ। দেখো, আমাদের শরীরে যখন একটা জীবাণু প্রবেশ করে, এই যে আমাদের বডি, আচ্ছা বডিতে যখন একটা জীবাণু প্রবেশ করবে, এই মেমোরি টি সেল কি করবে? এটা একটা স্মৃতি জমা রাখবে, যে এটার জন্য, এই যে জীবাণুটা আমার দেহে প্রবেশ করছিল, এটার জন্য আমার কি ধরনের অ্যান্টিবডি তৈরি করতে হয়েছিল, এটাও মনে রাখবে। মনে রাখার পরে ওকে, কিন্তু এখন দেখো, যখন পরবর্তী সময়ে অন্য কোনো সময় যদি এই জীবাণু আবার প্রবেশ করে, তখন আমার বডি তো আগে থেকে এটার জন্য প্রস্তুত, আগে থেকে তো অ্যান্টিবডি তৈরি করা ছিল, তাই না? তখন এই কি করবে? এই জীবাণুর বিরুদ্ধে ইজিলি কাজ করতে পারবে, তাই না? আর এইটাই হচ্ছে তোমার মেমোরি সেলের কাজ, মানে স্মৃতিটাকে জমা রাখবে, যে কি 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 সমস্যা আমাকে করতে চাইছিল এটা মনে রাখবে। এরপরে যখন এই আরেকবার দ্বিতীয়বার যখন আক্রমণ করবে, তখন তার বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে, ওকে। এইটা ছিল আমাদের লিম্ফোসাইট গুলার কাজ। তাহলে বি লিম্ফোসাইট নিয়ে আলাদা করে বললাম, টি লিম্ফোসাইট নিয়ে আলাদা করে বললাম। আমরা যদি একটু দেখে আসি কি বলছি এটা। ওকে, দেখো, তাহলে বললাম লিম্ফোসাইট ছিল দুই প্রকার। কি কি ছিল? বি লিম্ফোসাইট ছিল এবং টি লিম্ফোসাইট ছিল, তাই না? আচ্ছা, বি লিম্ফোসাইট নিয়ে কি বললাম? বি লিম্ফোসাইট হচ্ছে আকারে বড় হয়ে প্লাজমা সেল গঠন করে, তাই না? ওকে, দেখো, এই যে বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আকারে বড় হয়ে প্লাজমা সেল গঠন করে। প্লাজমা সেল পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডির আকার হচ্ছে ওয়াই আকৃতির। এরপরে কি বললাম? এরপর হচ্ছে আমাদের এই অ্যান্টিবডিটা কি করে? অ্যান্টিবডিটা মেইনলি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। তার মানে আমি বলতে পারবো যে বি লিম্ফোসাইট আমার অ্যান্টিজেন নির্ভর সাড়া প্রদান করে। ওকে, এরপর আমরা টি লিম্ফোসাইট নিয়ে কি বললাম? টি লিম্ফোসাইট মূলত 4টা ধরন আছে। এর মধ্যে হেল্পার টি সেল, কিলার টি সেল, সাপ্রেসর টি সেল আর মেমোরি টি সেল। প্রত্যেকের কাজ বললাম। হেল্পার টি সেল আবার যদিও দুই ধরনের, হেল্পার টি সেল 1 বা হেল্পার টি সেল 2, না জানলেও চলবে, সমস্যা নেই। ওকে, এতটুকু আমরা বুঝলাম। ঠিক আছে, এরপর আমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে মাস্ট সেল। কি জানা লাগবে? মাস্ট সেল। তাহলে মাস্ট সেলের কাজটা লাগবে। মাস্ট সেল, এই যে মাস্ট সেল এ আছে, এ দিয়ে মনে রাখবে অ্যালার্জি সৃষ্টি করে, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। ওকে, অ্যালার্জি বোঝা গেছে। মাস্ট সেল তাহলে কি করবে? অ্যালার্জি সৃষ্টি করবে, অ্যালার্জি সৃষ্টি করবে। মনে থাকবে? ওকে, ইনশাআল্লাহ। এরপর আমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। 7 নম্বর হচ্ছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল, এটা তো একটু আগেই বললাম, ডেনড্রাইটিক সেল। আচ্ছা, তাহলে ডেনড্রাইটিক সেল, এখন জিনিসটা কি ডেনড্রাইটিক সেল? এটা কি জিনিস আগে এটা একটু বলি। এটা হচ্ছে লসিকা গ্রন্থির ম্যাক্রোফেজ, বলছি না একটু আগে? লসিকা গ্রন্থির ম্যাক্রোফেজ মানে যেটা তোমার রেডিক্যাল লসিকা গ্রন্থির কোষ, মানে যখন ম্যাক্রোফেজ দেখছিলাম তখন আমরা একটা জিনিস দেখছিলাম। কি দেখছিলাম বলো? একটা জিনিস দেখছিলাম যে রেটিকুলার কোষ বলছিলাম ওইটাকে। ওকে, এটাকে আমরা ডেনড্রাইটিক সেলও বলতে পারবো। আচ্ছা, ডেনড্রাইটিক সেলের মধ্যে একটা ব্যাপার আছে, লসিকা গ্রন্থির মধ্যে যখন থাইমাসের মধ্যে থাকবে, কি বললাম? যখন থাইমাসের মধ্যে থাকবে, তখন এই ডেনড্রাইটিক সেলের একটা আলাদা নাম আছে। যখন ফুসফুস কিংবা হচ্ছে যকৃৎ কিংবা হচ্ছে আমার হৃৎপিণ্ড এই জায়গায় যখন থাকবে, তখন এটা আলাদা নাম আছে। ঠিক আছে, যখন থাইমাসে থাকবে এটার আলাদা নাম হচ্ছে ইন্টার ইন্টারডিজিটেটিং ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল।
এরপর যদি হচ্ছে ফুসফুস, যকৃৎ, হৃৎপিণ্ড, যদি মনে না থাকে দেখো যকৃৎ নিয়ে আলোচনা করা আছে 3 নম্বর অধ্যায়ে, হৃৎপিণ্ড নিয়ে 4 নম্বর অধ্যায়ে, ফুসফুস হচ্ছে 5 নম্বর অধ্যায়ে, তার মানে 3, 4, 5, তাই তো। এগুলাতে যেটা আছে এটার নাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল ডেনড্রাইটিক সেল। এই জায়গায় যেগুলো ডেনড্রাইটিক সেল আছে এর নাম কি? ইন্টারস্টেশিয়াল ডেনড্রাইটিক সেল। মনে থাকবে? আচ্ছা, এখন যদি তাও মনে না থাকে দেখো থাইমাসের মধ্যে মাস আছে, আমরা মাস শেষে কি নেই? বেতন নিই। এটা একটা নির্দিষ্ট ডিজিট থাকে, তাই না? কত ডিজিটের বেতন পাই অনেকে জিজ্ঞেস করে, তাই না? ছেলে কত ডিজিটের টাকা পাই বলে না? বলে। তাহলে হচ্ছে থাইমাস, থাইমাসের মধ্যে থাকবে হচ্ছে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল, আর হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, এটা থাকবে হচ্ছে ইন্টারস্টেশিয়াল ডেনড্রাইটিক সেল। ওকে, এটা যদি তুমি জানো তাহলে হচ্ছে তোমাদের কোষের ভূমিকা, প্রতিরক্ষায় কোষের ভূমিকা আমাদের এখন শেষ। কি কি বললাম? প্রতিরক্ষায় কোষের ভূমিকা আমাদের শেষ। এই যে এতটুকু যতটুকু বললাম এটা হচ্ছে প্রতিরক্ষায় কোষের ভূমিকা আমাদের শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট আমি তোমাকে দুইটা কথা বলবো। একটা হচ্ছে কি, ফাদার অফ ইমিউনিটি বলা হয় কাকে? ফাদার অফ ইমিউনিটি মানে প্রতিরক্ষার জনক বলা হয় কাকে বলতো? প্রতিরক্ষার জনক বলা হয় এডওয়ার্ড জেনার। তার মানে জেন মানে কি? যে তৈরি করে, তার মানে হচ্ছে এটার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার হচ্ছে ফাদার অফ ইমিউনিটি, ঠিক আছে? আচ্ছা, উনি কি করছেন? উনি হচ্ছে প্রথমবার গুটি বসন্ত, গুটি বসন্ত আবিষ্কার করেন। কি করছিল? গুটি বসন্ত। আচ্ছা, গুটি বসন্ত এটার ইংলিশ হচ্ছে স্মল, কি বলে বলো? স্মল ফক্স। ওকে, আচ্ছা, সাথে আরেকটা বিজ্ঞানীর নাম মনে রাখো, এটা হচ্ছে ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি, ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি, বায়োলজি, ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি। এই ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি হচ্ছে কে বলো তো? ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজির নাম হচ্ছে লুই পাস্তুর। ওকে, লুই পাস্তুর, লুই পাস্তুর, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো ফাদার অফ ইমিউনিটি কে? ইমিউনিটি, ফাদার অফ ইমিউনিটি হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কি করছিল? গুটি বসন্ত আবিষ্কার করছিলেন। আমাদের মাইক্রোবায়োলজির জন্য কে? লুই পাস্তুর। অনেকের এটাও মনে থাকে না, দেখো যদি মনে না থাকে মাইক্রোবায়োলজি, তাই না? মাইক্রোবায়োলজি, ওকে। দেখো মাইক্রো এখানে দেখো তো যুক্তবর্ণ আছে, পাস্তুর এখানে যুক্তবর্ণ আছে, তাহলে মাইক্রোবায়োলজি কে হবে? কে হবে বলো? মাইক্রোবায়োলজির জন্য কে? লুই পাস্তুর। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা জানা লাগবে সেটা হচ্ছে কোষের ভূমিকা আমাদের শেষ। এখন আমাদের লাগবে গ্রন্থির ভূমিকা। আচ্ছা, গ্রন্থি, কোন গ্রন্থি আমাদের কাজ করে? বিভিন্ন ধরনের লিম্ফয়েড, যে আমাদের লিম্ফয়েড অঙ্গগুলা যেগুলো আছে এগুলাকে আমরা কি বলি? এগুলা হচ্ছে এগুলাই হচ্ছে তোমার কি? প্রতিরক্ষার ভূমিকা পালন করে। ওকে, এবার আমরা গ্রন্থির ভূমিকা দেখবো। ওকে, তাহলে হচ্ছে বিভিন্ন গ্রন্থির ভূমিকা, গ্রন্থির ভূমিকা, গ্রন্থির ভূমিকা। আচ্ছা, প্রতিরক্ষাতে যারা, যেই সব অঙ্গ, যেসব গ্রন্থি প্রতিরক্ষাতে কাজ করে এদেরকে আমরা কি বলি? লিম্ফয়েড। কি বলবো? লিম্ফয়েড, লিম্ফয়েড, কি বলবো বলো? লিম্ফয়েড, লিম্ফয়েড, লিম্ফয়েড অঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এই লিম্ফয়েড কেন বলবো বলো? কারণ এটা রক্তকণিকার খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যেটা হচ্ছে লিম্ফোসাইট উৎপাদন করে। কি তৈরি করে? লিম্ফোসাইট তৈরি করে, লিম্ফোসাইট তৈরি করে। এই লিম্ফোসাইট কয় ধরনের হয়? আমি একটু আগে বললাম যে এটা বি লিম্ফোসাইট, তো এটা টি লিম্ফোসাইট। বি কেন বলতেছি? কারণ এটা বোন মেরু। টি লিম্ফোসাইট কেন বলতেছি? এটা থাইমাস, ঠিক আছে? মনে থাকবে? ওকে, এখন দেখো এই গ্রন্থিগুলোর ক্ষেত্রে আমার কি কি জানা লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই গ্রন্থিগুলোর ক্ষেত্রে তুমি বইয়ের মধ্যে দেখবা অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? এত কিছু আসলে লাগবে না, তোমার কি লাগবে? এই জায়গায় তোমার লাগবে সেটা হচ্ছে এই গ্রন্থিগুলোর নামগুলো লাগবে। চলো নামগুলো আমরা কিভাবে মনে রাখবো? নামগুলো মনে রাখার জন্য খুব একটা সুন্দর একটা কথা দিয়ে মনে রাখতাম আর কি। ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম তখন সবসময় আমরা মানে ব্যাটের জন্য কান্না করতাম আর কি। তখন বলতাম ব্যাট প্লিজ, ব্যাট প্লিজ, বলতাম না? তাহলে হচ্ছে এটাও মনে রাখবে এইভাবে, ব্যাট। এরপরে বলতাম যে প্লিজ, প্লিজ বানান তোমরা এইভাবে লিখো না, তোমরা হচ্ছে সেটিং করার সময় প্লিজ এইভাবে বানান লিখো না। আচ্ছা, এইভাবেই মনে রাখবা মেনলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বি দিয়ে কি মনে রাখবো?
বি দিয়ে আমাদের কি মনে রাখতে হবে, বি দিয়ে মনে রাখবে, বি দিয়ে হচ্ছে বোন মেরু, বি দিয়ে ব্লাড ভেসেল, বি দিয়ে বোন মেরু, এরপর হচ্ছে বি দিয়ে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, বি দিয়ে বোন মেরু, বি দিয়ে ব্লাড ভেসেল। এ দিয়ে কি মনে রাখবো, এ দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যাডেনয়েড, অ্যাডেনয়েড এবং হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাডেনয়েড এবং হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, অ্যাডেনয়েড এবং হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। আচ্ছা, টি দিয়ে কি মনে রাখবো, টি দিয়ে মনে রাখবো হচ্ছে টনসিল এবং হচ্ছে থাইমাস। কি কি, টনসিল এবং হচ্ছে থাইমাস, টনসিল এবং হচ্ছে থাইমাস। আচ্ছা, থাইমাস নিয়ে একটু কথা আছে, থাইমাস নিয়ে তোমরা পাবা সমন্বয় অধ্যায়ে যে এটা হচ্ছে একটা সাময়িক গ্রন্থি। কি গ্রন্থি, সাময়িক গ্রন্থি। তার মানে কি, ছোটবেলায় থাকে, যখন বয়স বাড়তে বাড়তে এটা হচ্ছে কি হয়ে যায়, আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যায়। তার মানে শৈশবকালের গ্রন্থি এটা, তাই তো, শৈশবকালের, শৈশবকালের গ্রন্থি। ওকে, তো এইটা একটা হরমোন নিঃসরণ করে, এটার নাম কি, থাইমোসিন, থাইমোসিন। থাইমাস থেকে হরমোন নিঃসৃত হবে তাকে বলবো থাইমোসিন। ওকে, আচ্ছা, আর বললাম আর কি কি আছে, আর হচ্ছে ফ্লিস দিয়ে কি কি লাগবে এটা আমরা এই জায়গায় দেখি। ওকে, আমার কয়েকটা পিস অ্যাড করা বাকি, কয়েকটা পিস অ্যাড করি আমি। ওকে, থাইমোসিন, থাইমাসের ক্ষেত্রে আমরা কি বললাম, থাইমাসের যে হরমোন নিঃসরণ করে তার নাম হচ্ছে থাইমোসিন, থাইমাস যে হরমোন নিঃসরণ করে তার নাম হচ্ছে থাইমোসিন। আরেকটা কথা বললাম, থাইমাস হচ্ছে সাময়িক গ্রন্থি, থাইমাস হচ্ছে কি গ্রন্থি, সাময়িক গ্রন্থি। এটাও তাও অনেকে ভুলে যায়, যদি ভুলে যাও এক্ষেত্রে মনে রাখার উপায় কি, দেখো থাইমাসের ক্ষেত্রে লাস্টে আসে দন্ত স, এই যে থাইমাস, তাই না, থাইমাস যদি বাংলা লিখি, তাই দাও, যদি বাংলা লিখি যে তাই মাছ, তাই মাছ, লাস্টে কি আছে, দন্ত স আছে। এই দন্ত সতে মনে রাখবে এটা একটা সাময়িক গ্রন্থি, শৈশবকালের গ্রন্থি। ওকে, ঠিক আছে। এরপর ফ্লিস দিয়ে কি মনে রাখবো, ফ্লিস দিয়ে কি মনে রাখবো, পিতে মনে রাখো, পিতে মনে রাখবো, ফ্লিস দিয়ে ফিতে কি মনে রাখবো, ফিতে মনে রাখবো হচ্ছে আমরা যে ফেয়ার, ফেয়ার প্যাচ, কি মনে রাখবো, ফেয়ার প্যাচ, পেয়ার প্যাচ। এখন পেয়ার প্যাচ নিয়ে কি জানা লাগবে, পেয়ার প্যাচ নিয়ে একটাই জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এটা কোথায় থাকে, এটা থাকে ক্ষুদ্রান্তে। পেয়ার প্যাচ কোথায় থাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, পেয়ার প্যাচ কোথায় থাকে, ক্ষুদ্রান্তে থাকে, পেয়ার প্যাচ কোথায় থাকে, ক্ষুদ্রান্তে থাকে, পেয়ার প্যাচ কোথায় থাকে, ক্ষুদ্রান্তে থাকে, পেয়ার প্যাচ কোথায় থাকে, ক্ষুদ্রান্তে থাকে। ওকে, আচ্ছা, এরপরে কি জানা লাগবে, এল দিয়ে কি আছে, এল দিয়ে আছে আমার লিম্ফ নোড এবং হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেল, লিম্ফ নোড, লিম্ফ নোড এবং হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেল, লিম্ফ্যাটিক ভেসেল, লিম্ফ নোড এবং হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেল। আর এস দিয়ে কি আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এস দিয়ে কি আছে বলো, এস দিয়ে হচ্ছে স্প্লিন, স্প্লিন, তাই হোক তোমরা পড়ছো অনেক জায়গায়, স্প্লিন নামটা শুনছো অনেক জায়গায়, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। চলো স্প্লিন নিয়ে হালকা পাতলা আমরা জিনিস পড়ি। তো এই জায়গায় পড়া যায়, তোমরা হচ্ছে এটাকেই এইভাবে নিয়ে এসে, এইভাবে নিয়ে এসে এইভাবে পড়বা, হ্যাঁ, এইভাবে কিভাবে, আচ্ছা দাঁড়াও একটু লিখি। ওকে, স্প্লিন, স্প্লিনের ক্ষেত্রে আমরা কি জানা লাগবে, দেখো এই স্প্লিনটা হচ্ছে আমাদের রক্ত আছে না, এই রক্তকে ফিল্টার করবে। এই জন্য আমরা বলি যে রক্তের, রক্তের ইমিউনোলজিক্যাল, ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয় একে। কি বলবো, রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার কাকে বলবো, স্প্লিনকে বলবো। আচ্ছা, এরপর আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। কি বলে, সবচেয়ে বড়, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি যখন জিজ্ঞেস করবে, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি যদি তোমাকে জিজ্ঞেস করে, তোমাকে বলতে হবে স্প্লিন। লসিকা গ্রন্থি বললে স্প্লিন, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা, স্প্লিন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আরবিসি এর কবরস্থল, আরবিসির বাঙ্গন হয়ে হচ্ছে এই জায়গায়, আরবিসির কবরস্থান কোথায়, আরবিসির কবরস্থান হচ্ছে স্প্লিন। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে এটা রক্তকে সঞ্চয় করতে পারে, কি করতে পারে, রক্তকে সঞ্চয় করতে পারে। আচ্ছা, কতটুকু রক্তকে সঞ্চয় করে, এটা মেইনলি 300 সেন্টিমিটার কিউব রক্তকে সঞ্চয় করতে পারে, তার মানে হচ্ছে এমএল, 300 ml আর কি। আচ্ছা,
কিন্তু যখন তোমাকে জিজ্ঞেস করবে দেহের সবচেয়ে দেহের সবচেয়ে বড় গ্রন্থিকে বড় গ্রন্থি কোনটা, তোমাকে অনায়াসে আনসার দিতে হবে কি বলতো, যকৃৎ। লসিকা গ্রন্থি বললে তুমি বলবা হচ্ছে স্প্লিন, আর দেহের সবচেয়ে বড় গ্রন্থি বলে কোনটা, যকৃৎ। আচ্ছা, তাহলে হয়তো আমরা জানতাম যকৃৎ হচ্ছে কি করে, রক্ত সঞ্চয় করে। এটা কত করে বলো, 1500 ml, ঠিক আছে, 1500 সেন্টিমিটার কিউব রক্তকে কি করে, সঞ্চয় করে। ওকে, পারবো। আর সাথে একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটা, গুরুত্বপূর্ণ গ্রন্থি আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থি। কাকে, পিটুইটারি গ্রন্থি। এটার কাজ অনেক কিছু আছে। পিটুইটারি গ্রন্থি তোমরা হচ্ছে সমন্বয় পড়াবো, এটা পিটুইটারি গ্রন্থি। ওকে, এতটুকু বুঝলাম, ঠিক আছে। এতটুকু যদি বুঝি, আমাদের জাস্ট গ্রন্থি থেকে এই জিনিসটাই জানা লাগবে। তাহলে গ্রন্থি থেকে কি কি জিনিস জানা লাগবে, চলো আমরা একটু রিভিশন দিয়ে দেই। তাহলে হচ্ছে এই জায়গা থেকে গ্রন্থির ভূমিকার মধ্যে আমরা হচ্ছে ফার্স্টের দিকে গ্রন্থির ভূমিকাটা পড়তেছি। ওকে, গ্রন্থির ভূমিকার মধ্যে গ্রন্থি যেগুলো আছে প্রতিরক্ষাতে, যে গ্রন্থিগুলো কাজ করে, এগুলোকে আমরা কি বলি, লিম্ফয়েড অর্গান বলি, তাই না, লিম্ফয়েড অর্গান। এই লিম্ফয়েড অর্গানগুলা কেন বলি, বিকজ অফ এই লিম্ফয়েড অঙ্কগুলা লিম্ফোসাইট গঠন করে। কি গঠন করে, লিম্ফোসাইটকে উৎপাদন করে এবং সঞ্চয় করে, এই জন্য বলি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা কি করতে বললাম, এই জায়গা থেকে আমরা বলতে বললাম যে এদের অবস্থানগুলো জানা লাগবে এবং নামগুলো জানা লাগবে। তো এটা আমরা মনে রাখছিলাম যে ব্যাক ফ্রিজ দিয়ে, তাই না। ওকে, বিতে বলছিলাম ব্লাড ভেসেল, বিতে বলছিলাম বোন মেরো, এরপর এতে বলছিলাম অ্যাডেনয়েড, এতে বলছিলাম অ্যাপেন্ডিক্স, টিতে কি বলছিলাম টনসিল এবং থাইমাস। থাইমাস নিয়ে কিছু কথা বলছিলাম, যে সাময়িক গ্রন্থি, শৈশব গ্রন্থি থাইমোসিন হরমোন গঠন করে। ফ্লিজ থেকে কি বলছিলাম, যে ফেয়ার প্যাচ, পেয়ার প্যাচের ক্ষেত্রে কি বলছিলাম, এটা কোথায় থাকে, ক্ষুদ্রান্তে থাকে। এল এর ক্ষেত্রে বলছিলাম লিম্ফোসাইট এবং লিম্ফ্যাটিক ভেসেল। আর স্প্লিনের ক্ষেত্রে কি বলছিলাম, স্প্লিন হচ্ছে রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার। এরপর হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, আরবিসি এর কবরস্থান। তাহলে তোমার যদি প্রশ্ন আসে আরবিসি এর কবরস্থান কোনটা, স্প্লিন। এরপর যদি বলে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা, স্প্লিন। রক্ত সঞ্চয় করে অথবা তোমাকে যদি জিজ্ঞেস করে স্প্লিন কতটুকু রক্ত সঞ্চয় করে, 300। ওকে, দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, যকৃৎ। ওকে, যদি তোমাকে জিজ্ঞেস করে যকৃৎ কতটুকু রক্ত সঞ্চয় করে, সেটা হচ্ছে 1500 ml। আর গুরুত্বপূর্ণ গ্রন্থি যদি জিজ্ঞেস করে, বলবা পিটুইটারি গ্রন্থি। ওকে, বুঝলাম এতটুকু। আচ্ছা, এখন চলো তাহলে হচ্ছে আমরা বলছিলাম যে ফার্স্টের দিকে আমরা কি পড়বো বলছিলাম, আমরা বলছিলাম ফার্স্টের দিকে কোষ নিয়ে পড়বো বলছিলাম। এই কোষগুলাই প্রতিরক্ষাতে ভূমিকা রাখে। তারপর বলছিলাম যে গ্রন্থি ভূমিকা রাখে, এই গ্রন্থি ভূমিকা রাখে। তারপর হচ্ছে প্রতিরক্ষা স্তর। তাহলে এখন আমরা পড়বো প্রতিরক্ষা স্তর সম্পর্কে। কি পড়বো বলো, এখন আমরা পড়বো প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রতিরক্ষা স্তর। এই প্রতিরক্ষা স্তর হচ্ছে আমাদের কয়টা আছে, মূলত এই প্রতিরক্ষা স্তর আছে আমাদের মূলত হচ্ছে 3টা। কয়টা প্রতিরক্ষা স্তর আছে, 3টা। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। এই প্রতিরক্ষা স্তর থেকে মানে অনেক উদাহরণ, মানে কোনটা প্রথম প্রতিরক্ষা স্তর বা নিচের কোনটি প্রতিরক্ষা স্তর উদাহরণ, বা নিচের কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর উদাহরণ, এইভাবে প্রশ্ন আসতে পারে। কিংবা হচ্ছে এই জায়গার প্রতিরক্ষা স্তরের ভিতর থেকে যদি কিছু কোয়েশ্চেন আসে, তাও আমরা পারবো, সমস্যা নাই। চলো আমরা পড়ি একটু প্রতিরক্ষা স্তর। এই যে প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এগুলো হচ্ছে আমাদের জন্মের সাথে সাথে আমাদের থাকে। কি বললাম, জন্মের সাথে সাথে। এই জন্য এটাকে বলা হয় সহজাত। সহজাত, সহ মানে হচ্ছে সাথে, জাত মানে হচ্ছে জন্মের সাথে। তার মানে জন্ম যখন আমাদের হয়ে যায়, তখনই মায়ের পেট থেকে এটা আমরা নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটাকে আমরা বলি নন স্পেসিফিক, সহজাত বা নন স্পেসিফিক। ঠিক আছে, আচ্ছা। আর তৃতীয় প্রতিরক্ষা স্তর যেটা আছে, এটা হচ্ছে মেইনলি অর্জিত। তবে কথা আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তরের এটা অর্জিতও হতে পারে, সহজাত হতে পারে। কিভাবে হবে এটা একটু পরে দেখাচ্ছি। দেখো, এটা তাহলে আমরা আপাতত ধরে নিই, এটা হচ্ছে একটা স্পেসিফিক মানে হচ্ছে অর্জিত, যেটা হচ্ছে আমরা অর্জন করি পরিবেশের সাথে দেখে দেখে, কিংবা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন জীবাণু যখন ঢুকে যায়, বিভিন্ন জীবাণু যখন প্রবেশ করে, পরবর্তীতে জীবাণুটার বিরুদ্ধে আমাদের শরীর কি করবে, বিভিন্ন বললাম মেমোরি সেল তৈরি করবে। এইটাই হচ্ছে আমাদের
অর্জিত প্রতিরক্ষা স্তর। চলো এটা একটু বলি, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে স্তরগুলা। স্তরগুলা এই যে প্রথম প্রতিরক্ষা স্তর মেইনলি হচ্ছে তোমার বাহ্যিক, বাইরে যেগুলো থাকবে, বাইরে থেকে যেগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। ঠিক আছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি কি থাকবে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কিছু কোষীয় উপাদান থাকবে, আর কিছু রাসায়নিক পদার্থ থাকবে, আর কিছু কেমিক্যাল। কিছু কোষীয় উপাদান থাকবে আর কিছু কেমিক্যাল থাকবে। ঠিক আছে। আচ্ছা, আর তৃতীয় প্রতিরক্ষা স্তরে কি থাকবে? এটা হচ্ছে কিছু কোষীয় থাকতে পারে, কোষীয় প্লাস কেমিক্যাল, কেমিক্যাল, এবং থাকতে পারে হচ্ছে অ্যান্টিবডি নির্ভর। কি বললাম? অ্যান্টিবডি নির্ভর। এই অ্যান্টিবডি নির্ভরই যেটা দেখছিলাম, অ্যান্টিবডি নির্ভর যেটা দেখছিলাম, এটার মাধ্যমে আমরা হচ্ছে কি করি মেইনলি, এটা আমরা অর্জিত প্রতিরক্ষা সৃষ্টি করি। এটা দেখো, বাহ্যিক, কোষীয়, কেমিক্যাল, এগুলো হচ্ছে তোমার সহজাত। এগুলো হচ্ছে আমরা সহজাত, মানে জন্মের সাথে সাথে নিয়ে আসে। আর যেটা অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি নির্ভর আছে, এটাই হচ্ছে তোমার কি বলতো, এইটা হচ্ছে মেইনলি অর্জিত। এটা হচ্ছে মেইনলি অর্জিত প্রতিরক্ষা। এটা কিভাবে সৃষ্টি হয় এটা তো আমরা অবশ্যই বলবো, এটা নিয়ে কোনো পেন খাওয়ার দরকার নেই। আপাতত জাস্ট জেনে রাখো যে অর্জিত প্রতিরক্ষা স্তর কোনটা, যে তৃতীয় প্রতিরক্ষা স্তর এটা, এবং এটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর। ওকে, বুঝলাম আমরা। ওকে, চলো আমরা প্রথম প্রতিরক্ষা স্তরটা পড়াশোনা শুরু করে দেই। ওকে, তাহলে হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। আমি তোমাদেরকে বললাম প্রতিরক্ষা স্তর থেকে কেমন প্রশ্ন আসতে পারে। প্রতিরক্ষা স্তর থেকে প্রথমেই কোয়েশ্চেন করে নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তর, এভাবে কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, তোমাকে উদাহরণ দিবে অনেকগুলা, সরি কয়েকটা অপশন দিবে, এর মধ্যে তোমাকে অপশন সিলেক্ট করতে হবে। দেখো এখন প্রথম প্রতিরক্ষা স্তরগুলো কি কি, সবগুলা তুমি বাইরে থেকে দেখবা, কিংবা হচ্ছে কোনো কিছু যদি বাইরে থেকে ভিতরে যায়, প্রথম যে ইফেক্ট করবে বাইরে থেকে ভিতরে, আমার বাহ্যিক কোনো মানে ফরেন বডি যদি আমার বডিতে, আমার নিজের বডিতে, আমার নিজের শরীরে যদি প্রবেশ করতে চাই, এন্ট্রি নিতে চাই, প্রথমে যে বাধা দিবে তাকে বলবো আমরা প্রথম প্রতিরক্ষা স্তর। মানে একটা ঘরের মধ্যে, একটা দালানের ভিতরে কেউ যখন প্রথম প্রবেশ করতে চাইবে, তখন তাকে কে বাধা দিবে? সিকিউরিটি গার্ড। তাহলে হচ্ছে এ হচ্ছে কি প্রথম প্রতিরক্ষা স্তর। ওকে, এবার প্রথম প্রতিরক্ষা স্তর তাহলে আমাদের কি কি আছে বলো। প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আমরা পাই হচ্ছে ত্বক। ত্বক, যখনই হচ্ছে তোমার কোন একটা ফরেন বডি আমাদের শরীরে ঢুকতে চাইবে, তখন আমাকে বাধা দিবে কে? ত্বক। ত্বক বাধা দিবে। ওকে, 2 নম্বর, আমাদের ত্বকের উপরে কি আছে? লোম। এই লোমগুলা বাধা দিবে। এরপর 3 নম্বরের মধ্যে এটাও লোম, আমাকে কি মুখস্থ করতে হবে যে প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ কোনটা? এগুলো দেখতেছি আমরা, যে প্রথমে ত্বক আছে, এরপর হচ্ছে লোম আছে। ওকে, এরপরে বিভিন্ন সিলিয়া আছে, যে নাসিকা গহ্বর আছে, বা আমার নাকের ভিতরে হচ্ছে বিভিন্ন সিলিয়া আছে, তাই না? এই সিলিয়াতে হচ্ছে মিউকাস ঝিল্লি থাকে, তাই না? এগুলো হচ্ছে কি করবে? এগুলো হচ্ছে এই বাধা দিবে। কিংবা হচ্ছে আমাদের অশ্রু কিংবা লালা যখন মুখ দিয়ে কিছু একটা মানে প্রবেশ করতে চাইবে, তখন কে বাধা দিবে? মুখ বা চোখ দিয়ে, তখন হচ্ছে অশ্রু লালা, এরা হচ্ছে বাধা দিবে, তাই না? অশ্রু লালা, তাহলে এটাকে আমরা বলবো প্রথম প্রতিরক্ষা স্তর। এরপরে যদি 5 নম্বর বলি, যে মনে করলাম যে কোনো কিছু সেরুমেন। সেরুমেন, সেরুমেন মানে কি বলতো? সেরুমেন মানে কোইল, ওই যে যেটা কানের ভিতর তৈরি হয়, হ্যাঁ, এটা হচ্ছে সেরুমেন। ওকে, আর একটা জিনিস দেখো, তুমি এটা বুঝো না কিভাবে এটা প্রথম প্রতিরক্ষা স্তর হয়। এটা হচ্ছে কি পুষ্টিক নালীর অ্যাসিড এবং হচ্ছে রেশন জ্বলনতন্ত্রের অ্যাসিড। কি বললাম দেখি একটু, পুষ্টিক নালীর অ্যাসিড এবং হচ্ছে রেশন জ্বলনতন্ত্রের অ্যাসিড, রেশন জনন তন্ত্রের অ্যাসিড। দেখো, আমার পাকস্থলীতে যদি কিছু একটা প্রবেশ করে, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার বিরুদ্ধে কাজ করবে, তাই না? তাহলে তুমি চিন্তা করো যে পাকস্থলীতে যাওয়ার পরে প্রথম কে তোমাকে প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করতেছে? অ্যাসিড, পাকস্থলীর অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? তার মানে এটাকে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর বলবো না? অবশ্যই বলবো। ঠিক আছে, যে জায়গায় প্রথমে যে তোমার প্রতিরক্ষা সৃষ্টি করবে তাকে আমরা অবশ্যই তো প্রথম প্রতিরক্ষা স্তর বলবো, তাই না? আচ্ছা, এরপর আর কি হতে পারে? এরপরে আছে হচ্ছে মাইক্রোবায়োম। কি আছে? মাইক্রোবায়োম। আচ্ছা, মাইক্রোবায়োম কি জিনিস? মাইক্রোবায়োম হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন উপকারী অণুজীব আছে, তাই না? এই উপকারী অণুজীব, এই উপকারী অণুজীবগুলা কি করবে? যে রোগ সৃষ্টিকারী যেগুলো অণুজীব আছে এগুলাকে ধ্বংস করে ফেলে। তাহলে হচ্ছে মাইক্রোবায়োম কি জিনিস? মাইক্রোবায়োম হচ্ছে যেগুলো উপকারী অণুজীব আছে, এরা হচ্ছে রোগ সৃষ্টিকারী অণুজীবগুলোকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে। আচ্ছা, আর 8 নম্বরে কি লাগবে?
আর 8 নাম্বার হচ্ছে আমাদের বিভিন্ন মলত্যাগ বা বমি এর মাধ্যমে কি করবো, এটাও একটা প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো কি, মানে এই প্রথম প্রতিরক্ষা স্তর কি কি নিয়ে গঠিত আমরা জানবো। যে ত্বক, এখানে খুবই ইম্পর্টেন্ট কি, এখানে ত্বকের কতগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লোম, এরপর হচ্ছে সিলিয়া, এরপর হচ্ছে অশ্রুলালা, ঠিক আছে, অশ্রুলালা, এরপর হচ্ছে সেরুমেন, ঠিক আছে, এরপর হচ্ছে ফুসটিক নালীর অ্যাসিড, তারপর হচ্ছে রেশন জনতন্ত্রের অ্যাসিড, মাইক্রোবায়োম, ঠিক আছে। চলো আমরা এগুলা নিয়ে একটু ইন্ডিভিজুয়াল আলোচনা করি। ওকে, এগুলো নিয়ে আমরা এবার ইন্ডিভিজুয়াল আলোচনা করতে। তাহলে প্রথম কি বলছি, প্রথম হচ্ছে ত্বক। ওকে, প্রথম হলো ত্বক, তাই না, প্রথম হচ্ছে ত্বক। ত্বক নিয়ে আমরা কথা বলো। ত্বককে আমরা কি বলি, ত্বককে আমরা বলি ডার্মিস। কি বলি বলো, ত্বককে আমরা বলি ডার্মিস। ত্বককে আমরা কি বলি, ত্বককে আমরা বলি ডার্মিস। ওকে, তাহলে ডার্মিসের উপরে যদি কিছু থাকে, এফি মানে আমরা জানি উপরে, এপি মানে কি জানি উপরে, তাহলে তাহলে হচ্ছে উপরে যেটা থাকবে সেটা কি বলবো, এপিডার্মিস, তাই না। তাহলে ত্বকের উপরে যে তা থাকবে সেটাকে আমরা বলবো এপিডার্মিস, তার মানে উপরের ত্বক। ত্বকের উপরে যেটা থাকবে তাকে বলবো উপরের ত্বক, তাই না, এপিডার্মিস। আচ্ছা, নিচে থাকলে এটাকে বলবি, নিচেকে বলে হাইফু। হাইফু মানে নিচে, হাইফু মানে নিচে। আচ্ছা, তাহলে ত্বকের ডার্মিসের নিচে যেটা থাকবে এটা কি বলবো, হাইপোডার্মিস। তাহলে বলো, যদি আমার উপরে থাকবে সেটাকে আমরা বলবো এফি, আর নিচে থাকলে সেটাকে বলবো হাইফো। এতটুকু বুঝলাম, এতটুকু বুঝলাম। ওকে, এতটুকু যদি আমরা বুঝি, এবার চলো এই এপিডার্মিস, এই এপিডার্মিসের এটা একদম উপরে থাকবে, তাই না। এটাই হচ্ছে আমার ভৌত প্রতিবন্ধক, মানে এটাই হচ্ছে আমার দৃশ্যমান প্রতিবন্ধক। এটাই তো মানে যেগুলো একটা জীবাণু আসছে, এটাই তো ও হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাই না। তাহলে হচ্ছে ভৌত প্রতিবন্ধক বলতে পারি, তাই না। কি বলতে পারি বলো, ভৌত প্রতিবন্ধক, ভৌত প্রতিবন্ধক, ভৌত প্রতিবন্ধক। ওকে, আচ্ছা, এরপর দেখো ভৌত প্রতিবন্ধক তো বুঝলাম। এরপর এই এপিডার্মিস, এই এপিডার্মিসের মধ্যে যে মাইক্রোফেজ থাকে তাকে আমরা কি বলি বলো, বলো মাইক্রোফেজ ত্বকের মধ্যে আমরা যে থাকে এটাকে কি বলি, ল্যাঙ্গার হ্যান্স কোষ বলি, ল্যাঙ্গার হ্যান্স, ল্যাঙ্গার হ্যান্স কোষ। এই ল্যাঙ্গার হ্যান্স কোষ কি করে, তাহলে জীবাণু ধ্বংস করবে, জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস করবে, জীবাণু ধ্বংস করবে। ওকে, এতটুকু বুঝলাম। এরপরে দেখো, এই এপিডার্মিসটাই আমাদের এই জায়গায় যদি কিছু একটা মানে কোনো একটা অ্যালার্জি জাতীয় সৃষ্টি হচ্ছে, সবগুলো কোথায় হয়, উপরের উপরের চামড়াতে হয়, তাই না। তার মানে এটাতে উদ্দীপনা সৃষ্টি হয়, তা এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হর্নি স্তর, হর্নি স্তর। হর্নি মানে হচ্ছে উত্তেজিত অবস্থা আর কি, বা শক্ত